দর্শক স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24 এ আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। পেঁয়াজ চাষ করে লোকসান গুনছেন রাজবাড়ীর চাষিরা। বলছেন সার, বীজ আর বালাইনাশক বাবদ প্রতিমন পেঁয়াজ উৎপাদনে 1800 থেকে 1900 টাকা খরচ হলেও বিক্রি করতে হচ্ছে এর চেয়ে কম দামে। কৃষকের লোকসানের বিষয়টি স্বীকার করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুরের পেঁয়াজের হাট। এই হাটে 1 মণ পেঁয়াজ পাইকারি দরে কৃষকরা বিক্রি করছেন প্রকারভেদে 1700 থেকে 1900 টাকায়। প্রতি কেজি পেঁয়াজের দাম 42 থেকে 45 টাকা। কিন্তু এতে খুশি নন কৃষকরা। বলছেন এই দামে বিক্রি করেও তাদের প্রতি মণ পেঁয়াজের লোকসান হচ্ছে 200 থেকে 300 টাকা। চাষ দিয়ে সার দিয়ে জমির সোনকালির দাম দিয়ে 2200-2300 টাকা খরচ আসতেছে। তা আমরা যদি 1600-1700 টাকা করে পেঁয়াজ বেচি তাহলে আমার 500 টাকা করে ঘাটতি। 2500-2600 টাকা নিচে কোনো সার নেই। ইউরিয়া যেটা আমরা 800-900 টাকা পেতাম সেই ইউরিয়া এখন 1200-1300, তার উপরে সময়কালে আরো বেশি কিনা লাগে। কৃষকদের দাবি জমি প্রস্তুত থেকে শুরু করে পেঁয়াজের বীজ, সার, বালাইনাশক আর শ্রমিকের মজুরি সবকিছুতেই গুনতে হচ্ছে অতিরিক্ত খরচ। ফলে বেড়েছে উৎপাদন ব্যয়। তাদের হিসেবে প্রতিমণ পেঁয়াজ উৎপাদনের এবার খরচ হয়েছে প্রায় 800 থেকে 900 টাকা। তাই ন্যূনতম 2000 টাকা মূল্য নির্ধারণ করার দাবি সবার। আমরা পেঁয়াজই পেলাম 50,000 টাকা, তাহলে আমাদের কাটা খরচ, সারের খরচ মনে করেন যে দ্বিগুণ বাড়ছে। 1800 টাকা বেশি, পার মনে 350 টাকা লস হবে। কৃষকের লোকসানের বিষয়টিও স্বীকার করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও। আমাদের এই বর্তমান বাজারের যে পেঁয়াজের দাম, এই ক্ষেত্রে কৃষক আসলে খুব সামান্যই তাদের হচ্ছে যে আসলে লাভ হয়, মানে খুব বেশি লাভ হয় না। এখন 2000 থেকে 2200 টাকা যদি কৃষক যদি তার মূল্যটা পাইতো, তাহলে আমাদের ভোক্তার জন্য যেমন এটি নাগালে থাকতো, তেমন কৃষকরা কিন্তু এইটা লাভবান হইতো এবং পেঁয়াজ কিন্তু তারা এই দিকে আরো ধাবিত হইতো। দেশে পেঁয়াজ উৎপাদনে তৃতীয় অবস্থানে রয়েছে রাজবাড়ী। এবছর জেলায় 32,000 হেক্টর জমিতে মুড়ি পেঁয়াজের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রাজশাহী জেলার জন্য প্রকাশ করা হয়েছে চলতি বছরের ম্যাঙ্গো ক্যালেন্ডার, যেখানে আগামী 15 মে থেকে শুরু হবে গুটি আম সংগ্রহের কার্যক্রম। এরপর ধাপে ধাপে সংগ্রহ করা হবে গোপালভোগ, হিমসাগর, ক্ষীরসাপাত, ল্যাংড়া আর ফজলি। জেলা প্রশাসকের কার্যালয়ে মত বিনিময় সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। এ সময় উঠে আসে আম পরিবহন ও বাজারজাতের নানা সমস্যা ও সমাধানের কথা। আম সংগ্রহের সময় নির্ধারণ, পরিবহন ও বাজারজাতকরণ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে এই মতবিনিময় সভা, কিন্তু এর মাঝে যদি যেখানে গুটি আম সংগ্রহ ও বাজারজাতের তারিখ দেয়া হয়েছে 15 মে, গোপালভোগ 20 মে, লক্ষণভোগ 25 মে, হিমসাগর 30 মে, ল্যাংড়া 10 জুন আর আম্রপালি ও ফজলি 15 জুন। এদিকে বাড়ি আমচার 5 জুলাই, আশিনা 10 জুলাই ও গৌরমতী সংগ্রহের তারিখ দেয়া হয়েছে 15 জুলাই। সব পক্ষের সাথে কথা বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি জেলা প্রশাসকের। মোটামুটি আমরা ক্যালেন্ডারটা এবার পেয়ে গেলাম এবং 15ই মের আগে কোনো আম নামবে না। 15ই মে থেকে শুরু হবে আমাদের গুটি আম। আবার 15ই মেতে যে আবার রানী পছন্দ বা গোপালভোগও নামবে না। এটারও যে টাইম দেওয়া আছে সেই টাইম অনুযায়ী আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ এই আমগুলো এইভাবেই বাজারজাত হবে। তবে সভায় উপস্থিত আম চাষিরা এই ক্যালেন্ডারের পক্ষে যেমন মত দিয়েছেন, তেমনি বিপক্ষেও ছিলেন কেউ কেউ। জানান, এবছর আমের ফলন কম হওয়ায় দাম থাকবে চড়া। ব্যবসায়িকদের তো বা যারা কৃষক তাদের জন্য ভালো হবে, কিন্তু কিছু অপুক্ত আম ভাঙা হবে। তো যারা প্রকৃত ব্যবসায়িক তারা কিন্তু এই আম ভাঙবে না। এই ডেটটা ঠিক আছে, কিন্তু আমার কথা হলো সাতক্ষীরার আমটা এই যে আগামী একটু না দিয়ে আরো 5-7 দিন পিছায় দেওয়ার দরকার। একেবারে অ্যাট এ টাইমে যে আম পাকবে এমন কথা না, 2-4 দিন 5 দিন এদিকে ওদিকে হতে পারে। কাজে ক্রমান্বয়ে আম যে আমটা পেকে যাবে সে আমটা তখন পেড়ে নেবে। কাজে ডেট ঠিক আছে এই হিসাবে, কাজে এটা নিয়ে কোনো সন্দেহ নাই। চলতি বছর রাজশাহীতে 19,603 হেক্টর জমির আম বাগানে সম্ভাব্য মোট উৎপাদন ধরা হয়েছে 2,60,006 টন। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী।
এদিকে প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আম সম্মেলন। এতে সারা দেশের ৪৪টি জেলার প্রায় ৩৫০ জন নিবন্ধিত আম চাষি, উদ্যোক্তা, অনলাইন ও অফলাইনের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। মঙ্গলবার জেলার কানসাট রাজবাড়ী মাঠে ম্যাঙ্গো ডেভেলপমেন্ট ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এ সময় আম বাজারজাতকরণ, পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে বিভিন্ন সমস্যা ও করণীয় নিয়ে আলোচনা করেন বক্তারা। জেলা প্রশাসক বলেন, আম বিদেশে রপ্তানির জন্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত তারা। গুরুত্ব দেন বিষমুক্ত আম বাজারজাতের ওপর। আম হারভেস্টিং এর যে 3 মাস বা 4 মাস সময়, এই সময় আম সংগ্রহ করে আমরা যদি সারা বছরই এটাকে সংরক্ষণ করে রাখতে পারি কিংবা অন্যভাবে প্রক্রিয়া করে সারা বছরই যেন আমরা ব্যবহার করতে পারি, সেই রকম ব্যবস্থা আমাদের নিতে হবে। উৎপাদন খরচ কম, নেই রোগবালাই, পাশাপাশি পরিচর্যারও তেমন প্রয়োজন না থাকায় ঝালকাঠিতে বাড়ছে তিল চাষ। অন্যান্য ফসলের তুলনায় 3 গুণ লাভ হওয়ায় দিন দিন তিল চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। ঝালকাঠিতে বাড়ছে তিল চাষ। স্থানীয় জাত ছাড়াও বাড়ি তিল 4 এবং বিনা তিল 3 চাষ করে সফল চাষিরা। রোগবালাই কম থাকায় তেমন কীটনাশক ছিটাতে হয় না, দিতে হয় না কোনো রাসায়নিক সার। এছাড়া আগাছা পরিষ্কার এবং পানি সেচেরও তেমন প্রয়োজন না হওয়ায় খরচও অনেক কম। আমরা 3-4 হাজার টাকা খরচ করছি, 10-15 হাজার টাকা লাভ করব। এতে অল্প খরচ দেয়, ভালো আমরা লাভ পাই। 1 একর জায়গায় আমি তিল চাষ করেছি, সামনে আরো বেশি দেওয়ার আমার ইচ্ছা পোষণ করতেছি। 1 কুড়ি জায়গায় এতে 15-20 মণ তিল হয়। তিল চাষ করে ভালো ফলন পাওয়ার লক্ষ্যে কৃষি বিভাগ থেকে প্রদর্শনী কার্যক্রমের পাশাপাশি চাষিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া হয়। আমরা চেষ্টা করছি যে তিল আবাদ সংক্রান্ত যত প্রযুক্তিগত সহায়তা কৃষকদেরকে দিতে, যাতে করে এই তেলের আবাদটা বৃদ্ধি করে তারা দেশকে যাতে তেলের স্বয়ংসম্পূর্ণ করতে পারে। ঝালকাঠি জেলায় চলতি মৌসুমে 413 হেক্টর জমিতে তিলের আবাদ হয়েছে। সারা দেশে এর চাষ সম্প্রসারিত হলে ভোজ্য তেলের ঘাটতি ও চাহিদা মেটানো সম্ভব বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জলবায়ু পরিবর্তনে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও ঘাটতি মোকাবেলায় দেশীয় বীজ ব্যবহারে ঝুঁকছেন কেনিয়ার কৃষকরা। বলছেন, বাণিজ্যিক বীজের তুলনায় স্থানীয় জাত সাশ্রয়ী, সহজে মানিয়ে নেয়ার সক্ষমতায় ফলন বিপর্যয়ও হয় কম। মধ্য কেনিয়ার কামাথাতা গ্রামের কৃষক মার্থা এনজেঙ্গা বীজ উকিল নামেও বেশ পরিচিত। কৃষিতে নীরব বিপ্লবের এই নেতা খরাসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল রক্ষায় গ্রামবাসীদের শেখাচ্ছেন মৌসুমের পর মৌসুম ঐতিহ্যবাহী বীজ সংরক্ষণ পদ্ধতি, দিচ্ছেন পুনরায় রোপণের কৌশল ও পরামর্শ। কমিউনিটি বীজ ব্যাংক কৃষকদের সঠিক সময়ে বীজ পেতে সাহায্য করছে। এমনকি শুষ্ক মৌসুমে ফসল নষ্ট হলেও কৃষকরা বীজের জন্য আসতে পারে। টাকা না থাকলেও বীজ সংগ্রহের সমস্যা হয় না। এই কাজে সহায়তা করছে কমিউনিটি বীজ ব্যাংক, যেখানে সংরক্ষণ করা হয় স্থানীয় জাতের ফসলের বীজ। এসব বীজ ব্যবহারেই ভাগ্য ফিরেছে অনেকের। ফলনের দিক থেকে দেশি বীজ বাণিজ্যিক বীজের সাথে মেলে না। আবহাওয়া ভালো না হলে আমি এখনো ফসল তুলতে পারি। এছাড়া আমাকে স্প্রে করার জন্য রাসায়নিক কিনতে হয় না, তাই অর্থ সাশ্রয় হয়। এই পরিবর্তনকে ইতিবাচক বলছে সরকার। ঐতিহ্য ও প্রযুক্তির সেতুবন্ধ উল্লেখ করে উদ্ভাবন হিসেবে চালাচ্ছে প্রচারণা। তবে গুণগত মান নিশ্চিতের পরামর্শ দিলেন বিজ্ঞানীরা। আমরা দেশীয় ফসল উন্নত করা এবং বাজারজাতে কাজ করছি, যাতে কৃষকরা অনুমোদিত বীজ নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। তাই গুণগত মান উন্নয়নের কোনো বিকল্প নেই। 2012 সাল থেকে অনুমোদনহীন ফসলের বীজ বিক্রি নিষিদ্ধ করেছে কেনিয়া সরকার। বলছে, কৃষকদের ভুয়া বীজ বিক্রেতাদের হাত থেকে রক্ষা এবং ফলন বৃদ্ধিতে ভূমিকা রাখবে এই পদক্ষেপ। মামুন উর রশিদ, চ্যানেল 24। ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24 আজ এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।